ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। গ্রামার এক্সপ্রেসের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো একটি অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স। এটা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের 7 নম্বর প্রশ্নে থাকে। অসম্পূর্ণ বাক্যের একটা অংশ থাকে, এটাকে সম্পূর্ণ করতে হয়। স্টুডেন্টস, তোমাদের হয়তো জানা আছে কমপ্লিটিং সেন্টেন্সে কখনোই একটি বা দুটি ওয়ার্ড দিয়েই সম্পূর্ণ করা যায় না। এখানে এক গ্রুপ অফ ওয়ার্ডস লাগে অথবা একটি ক্লজ লাগে, হয় মেন ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম অংশটা যদি লেখা থাকে তাহলে দ্বিতীয় অংশটা তোমাকে পূরণ করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেক্স সেন্টেন্সের অংশ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের অংশে তোমরা খেয়াল করবে, যদি সাবঅর্ডিনেট ক্লজটি থাকে প্রথমে, তাহলে তোমাকে পরের অংশ পূরণ করতে হবে একটি মেন ক্লজ, কিংবা যদি মেন ক্লজটি প্রথমে থাকে তোমাকে পূরণ করতে হবে একটি সাবঅর্ডিনেট ক্লজ। আরেকভাবে থাকে, সেটা হলো যদি কম্পাউন্ড সেন্টেন্সের কোনো অংশ উল্লেখ থাকে, সেন্টেন্স পার্ট থাকে, তাহলে এই সেন্টেন্স পার্টের দুইটা অংশই মেন ক্লজ হবে। প্রথম অংশে যদি গ্যাপ থাকে তাহলে ওখানে তোমাকে একটা মেন ক্লজ পূরণ করতে হবে, আর দ্বিতীয় অংশে যদি গ্যাপ থাকে ওখানেও তোমাকে একটা মেন ক্লজ পূরণ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন বাই জিরান্ড উইদাউট জিরান্ড যুক্ত বাক্যগুলোর একটু বেশি আধিক্য দেখা যায়। যদি থাকে তাহলে প্রথম অংশটা গ্যাপ থাকে, তোমাকে একটা ফ্রেজ সেট করতে হবে, নিজের থেকে একটা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ শব্দগুচ্ছ বা ফ্রেজ দিতে হবে। এই হলো আমাদের আজকের ক্লাসের ধারণা। সবাইকে অনুরোধ করে বলছি, যারা গ্রামার এক্সপ্রেসের সাথে পরিচিত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, এ লট অফ থ্যাঙ্কস, কর্ডিয়াল থ্যাঙ্কস। আর যারা আজকে প্রথম ক্লাস করছো তাদেরকে বলছি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো। গ্রামারের খুঁটিনাটি যত বিষয় আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্রের সকল সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি আলোচনা করি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান। আমরা এখন আজকে যে বিষয়টি নিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম ক্লাস তোমাদেরকে উপস্থিত করে দিচ্ছি, সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ডিয়ার লার্নার্স, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম সেন্টেন্স পার্টে এই কথাগুলো লেখা থাকে। এর অর্থ কি আমাদের একটু জানতে হবে। এর অর্থ হলো কোনো কাজ করার সঠিক সময় হয়েছে, অথবা কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়। এই ধারণা প্রকাশ করার জন্যই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই ধরনের বাক্যগুলো ইংরেজি গ্রামারে থাকে। এখন তোমাদেরকে আমি বলবো যে এই ধরনের সেন্টেন্সের সেন্টেন্স পার্টে প্রকাশভঙ্গি কত রকম থাকে। 3 ধরনের প্রকাশভঙ্গি থাকে। এখানে দেখো, আমি বোর্ডে লিখেছি, প্রকাশভঙ্গিটা আগে একটু বোঝা দরকার। ইট ইজ টাইম টু, কালো কালিতে লেখাগুলো একটু খেয়াল করো। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর। মানে এই প্রথম 3টা সেন্টেন্সে ইট ইজ টাইমের পরে টু আছে, আর পরবর্তী 3টা সেন্টেন্সে ইট ইজ টাইমের পরে ফর আছে। তার মানে এখানে 2 ধরনের প্রকাশভঙ্গি আছে। এক ধরনের হলো ইট ইজ টাইম টু, আরেক ধরনের হলো ইট ইজ টাইম ফর। ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর। আরেকটি ধরনের আছে, ইট ইজ টাইমের পর সরাসরি পার্সোনাল সাবজেক্ট। ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম দে, ইট ইজ টাইম, বেশিরভাগ উই আর দেই থাকে, যদি হি থাকে সি থাকে থাকতে পারে। ইট ইজ টাইম দি গভর্নমেন্ট, অনেক বেশি থাকে বাক্য, বোর্ডের প্রশ্নগুলোতে থাকে ইট ইজ টাইম দি গভর্নমেন্ট।
ইট ইজ টাইম স্টুডেন্টস, ইট ইজ টাইম পিপল। এই যে দি গভর্নমেন্ট, স্টুডেন্টস, পিপল এই ধরনের নাউন দিয়ে যে সাবজেক্ট থাকে এবং কিছু প্রনাউন দিয়ে থাকে, ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম দে, এদের আধিক্য বেশি। তাহলে কয় ধরনের প্রকাশভঙ্গি? 3 ধরনের। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর এবং ইট ইজ টাইম দে অথবা উই অথবা দি গভর্নমেন্ট অথবা পিপল অথবা স্টুডেন্টস ইত্যাদি। এখন এই 3 ধরনের প্রকাশভঙ্গি দেখেই তোমাদেরকে এটার উত্তরের পয়েন্ট অফ ভিউ ধরতে হবে যে কোন পয়েন্টে আমাকে উত্তর করলে সঠিক উত্তর হবে। এবং 3 ধরনের উত্তরের পদ্ধতি আছে, 3টি ভিন্ন ভিন্ন ধারার। যেমন যখন আমরা ইট ইজ টাইম শুধু টু পাবো, কোনো পার্সোনাল অবজেক্ট নাই, টু এর পরে ইট ইজ টাইমের পরে ফর পাবো, ফরের পরে পার্সোনাল অবজেক্ট পাবো, দ্যাম, আস ইত্যাদি ইত্যাদি, সেটার একটা ভিন্ন রকমের প্রকাশভঙ্গি থাকবে, উত্তরের ধরন থাকবে। আর সরাসরি যদি টু থাকে তাহলে এটার সবচেয়ে সহজতম পদ্ধতি বলবো, এটার প্রকাশভঙ্গিটা হলো এরপর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। অবশ্যই তুমি মূল ভার্বের সাথে একটু সঙ্গতি রেখে বাক্যগুলো করবা। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বর্তমান সময়ের প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ দিক দিবা। যেমন এখন বন্যা চলছে, তাহলে ফ্লাড থাকলে ইট ইজ টাইম টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, আমরা এরকম বাক্য দিব যে সময়ের সাথে সঙ্গতি রেখে এখনই উপযুক্ত সময় কাজ করার। যেমন এখন কুরবানির ঈদ, ঈদুল আজহা, তাহলে ইট ইজ টাইম ফর আস টু পারচেস দ্য ক্যাটেলস ফর ঈদুল আজহা, মানে কোরবানি ঈদ সামনে, তাহলে এখন আমার কোরবানির পশু কেনাটাই হলো উপযুক্ত সময়। ঠিক তদ্রূপ উপযুক্ত সময় বিবেচনা করে গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রেখে আমরা বাক্যগুলো করব। আমরা এই যে 6টি সেন্টেন্স এখানে আছে, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি এই 6টি সেন্টেন্সকে খাতায় উঠায় নেওয়ার জন্য। পজ করে তোমরা খাতায় উঠিয়ে নাও, আমি একটু আড়ালে যাচ্ছি, কিছুক্ষণ পর আসছি। প্রথম অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস, বন্যার্তদের সাহায্য করার এখনই উপযুক্ত সময়। তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় বাক্যে আছে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই কাজটি শুরু করার উপযুক্ত সময়। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টার্ট। যখন প্রকাশভঙ্গি থাকবে শুধু টু, ইট ইজ টাইমের পরে শুধু টু, তখন আমরা দিব মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবশিষ্ট অংশ দিয়ে বাক্য শেষ করব। এই যে টু এবং টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে ইংরেজি গ্রামারে বলা হয় পার্টিসিপল। ইনফিনিটিভ, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, আর যখন ভার্বের সাথে আইএনজি থাকে তখন হলো পার্টিসিপল। টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। আমরা যদি বলি, অ্যাকচুয়ালি এটার স্ট্রাকচার থাকে গ্রামারে এইভাবে যে ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ প্লাস ডট ডট ডট, এটা হলো তার গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তো এটা তোমাদের জন্য একটু কঠিন ভাষা মনে হতে পারে, সেজন্য আমরা ইনফিনিটিভ শব্দটা ব্যবহার না করে আমরা বলতেছি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যটা শেষ করা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা যখন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা যে কোনো বাক্য করব কমপ্লিটিং সেন্টেন্সে, যে অংশটা পূরণ করব সেটা পরীক্ষার খাতায় আমরা আন্ডারলাইন করে দিব। যে অংশটুকু আমরা পূরণ করব সেই অংশটুকু আমরা নিম্নরেখ বা আন্ডারলাইন করে দিব। আমরা দ্বিতীয় বাক্য বলেছি, তৃতীয় বাক্যে আছে ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু কিসের সময়? টু লিভ দ্য প্লেস, স্থানটি ছেড়ে যাওয়ার এখনই উপযুক্ত সময় বা এখনই সঠিক সময় হয়েছে। হয়তো কোনো একটা জায়গায় গণ্ডগোল লেগেছে বা কোনো সন্ত্রাসী তার অপকর্ম করতেছে,
অথবা কোনো মারামারি লাগছে এরকম স্থানে থাকা ঠিক না। সেজন্য ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস অথবা ইট ইজ টাইম টু লিভ দ্য স্পট। এরকম দুর্ঘটনার স্থান যেখানে মারামারি ঝগড়া বিবাদ হয় না যাওয়াই ভালো, ছেড়ে দাও, চলে আসো। এখন আমরা পরবর্তী বাক্যে যাই। ইট ইজ টাইম ফর দ্যাম। একটু আগে বলছি যে দ্বিতীয় প্রকাশভঙ্গিটা যদি এরকম থাকে, দেখো ফর দ্যাম আছে, ফরের পরে কি আছে? পার্সোনাল অবজেক্ট দ্যাম। এটা হলো ইম্পর্টেন্ট দিক। এখন সরাসরি টু নাই, আগে আছে ফর তারপরে দ্যাম, কিন্তু উত্তর করতে হলে আমাকে আবার সেই টু এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে ইনফিনিটিভ আনতে হবে। টুর পরে এই যে পরের বাক্য আছে ইট ইজ টাইম ফর আস, আসের পরে আবারও আমাদের দিতে হবে টু, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে পার্সোনাল অবজেক্ট থাকলেই তারপরে একটা টু আমাদের নিজের থেকে বসায় দিতে হবে, তারপরে উপযুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাক্যের শেষ পর্যন্ত বসাতে হবে। কি দাঁড়ালো? ইট ইজ টাইম ফর দ্যাম টু আর্ন দেয়ার লাইভলিহুড। লাইভলিহুড অর্থ হলো জীবিকা। এখন উপযুক্ত সময় তাদের জন্য, ফর দ্যাম মানে কি মেনশন করে দিচ্ছে কাদের জন্য? তাদের জন্য। এখানে যখন মেনশন করে নাই তখন এটা আমাদের সবার জন্য কাজটা। বন্যার্থদের সাহায্য করা আমাদের সবার কাজ, এটা আমাদের সবার কাজ, অ্যাজ এ হোল আমাদের সবার কাজ। এই জন্যই কোনো পার্সোনাল অবজেক্ট উল্লেখ নেই আগের তিনটি বাক্যে। কিন্তু এখন দেখো দ্যাম আছে, আস আছে, আস আছে, মানে যাদের অবজেক্ট আছে দ্যাম মানে তাদের কি বোঝাচ্ছে? ইট ইজ টাইম ফর দ্যাম, এটা তাদের জন্য এখনই সঠিক সময়। কিসের জন্য? টু আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা উপার্জন করার জন্য। পরের সেন্টেন্সে আছে ইট ইজ টাইম ফর আস, এটা আমাদের জন্য উপযুক্ত সময়। কেন? টু টেক দ্য ডিসিশন। ডিসিশন অর্থ হলো সিদ্ধান্ত, সিদ্ধান্ত গ্রহণ করার আমাদের জন্য এখনই উপযুক্ত সময়। পরের সেন্টেন্সে আছে ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। এনিমি হলো শত্রু, শত্রুকে আক্রমণ করার আমাদের জন্য এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা দুই ধরনের প্রকাশভঙ্গির বাক্য এখন প্র্যাকটিস করলাম। ইট ইজ টাইম টু আর হলো ইট ইজ টাইম ফর, ফরের পরে পার্সোনাল অবজেক্ট। লক্ষণীয় বিষয়, ফরের পরে পার্সোনাল অবজেক্ট থাকলেও তারপরে আমরা ওই প্রথম অংশের মতো উত্তর দিব। প্রথমে টু নিব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। বারবার বলছি, মনে রাখতে হবে টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই অংশটুকুকে গ্রামারের ভাষায় বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ সেট করব, তারপরে অবশিষ্ট অংশ দিয়ে বাক্য শেষ করব। এবং মনে রাখতে হবে যে অংশটা আমরা পূরণ করব সেই অংশটাতে নিচে আন্ডারলাইন করে দিব। মনে রাখবে তোমরা কখনোই শুধু গ্যাপের অংশটা পরীক্ষার খাতায় লিখে উত্তর করলে উত্তর ভুল হবে। উত্তর করতে হলে বাক্যের পুরোটাই লিখতে হবে, প্রশ্নের দেওয়া সেন্টেন্স পার্ট এবং তোমার নিজের দেওয়া উত্তরের অংশ, এই দুইটা অংশ একত্রিত করে তুমি উত্তর লিখবা, মানে ফুল সেন্টেন্স আসবে উত্তরে। আর যেটুকু তুমি গ্যাপ ফিলিং করলা সেটুকু আন্ডারলাইন থাকবে। এবার চলো এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ ইট ইজ হাই টাইম দিয়ে সাবজেক্ট যদি থাকে তাহলে কিভাবে উত্তর করতে হয় এই বিষয়ে একটু আলোচনা করছি। এবার দেখো ইট ইজ হাই টাইমের সেন্টেন্সগুলো তোমাদের সামনে আমি উপস্থিত করেছি বোর্ডে। এখন এখানে 4টি সেন্টেন্স লিখলাম। তোমরা লক্ষ্য করো ইট ইজ হাই টাইমের পরে প্রত্যেক ক্ষেত্রে সাবজেক্ট আছে। এইটা পরীক্ষার প্রশ্নে ছাপানো থাকবে ইট ইজ হাই টাইম উই। হাই টাইমের পরে যদি উই থাকে বা দে থাকে, দি গভর্নমেন্ট থাকে, পিপুল থাকে, স্টুডেন্টস থাকে, অর্থাৎ কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট, পার্সোনাল সাবজেক্ট যদি উল্লেখ থাকে তাহলে এরপরে একটি মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বাক্য করতে হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, সিম্পল প্রেজেন্ট ফর্মে, সাবজেক্ট ইট, ভার্ব ইজ, কিন্তু পার্সোনাল সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে হয়। এটাই হলো ইংলিশ গ্রামারের সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি রুল, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইতিপূর্বে প্রকাশভঙ্গি পাইছি দুই রকম, ইট ইজ টাইম টু, পরে পেয়েছি ইট ইজ টাইম ফর। সেখানে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, কারণ কি ইট ইজ টাইম টুর পরে সাবজেক্ট ছিল না, ইট ইজ টাইম ফরের পরে অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল না। তাহলে যেই মাত্র সাবজেক্ট আসবে তখনই ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। এখানে একটু জটিলতা তোমাদের মনে রাখতে হবে যে কোনো মূল্যেই,
যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই হাই শব্দটার দ্বারা এটুকু অর্থের পার্থক্য আনে যে কোনো একটি কাজ করার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সময়টা চলে গেছে, কোনো একটি কাজ করার সময়, উপযুক্ত সময় অথবা সঠিক সময় পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেছে কিছু অংশ। যেমন 10টার সময় এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা বা জেএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষা 10টায় শুরু হয়, 10টা 15 বাজে, তাহলে ইতিমধ্যে 15 মিনিট সময় দেরি হয়ে গেছে, তাহলে তোমাকে কি আর বাইরে দেরি করা চলবে? কোনো অবস্থাতেই না, হয়তো যানজটের কারণে বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে হলে ঢুকে পরীক্ষা শেষ করতে হবে, না হলে ভয়ঙ্কর শনি আছে কপালে। এই জন্যই ইট ইজ হাই টাইমের বাক্য এই ধরনের সেন্টেন্সের আবির্ভাব হয়েছে যে আর একটু দেরি করা চলে না, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই হাই শব্দের অর্থ দিয়ে গুরুত্ব বোঝাচ্ছে, এখন উপযুক্ত কাজটি করার উপযুক্ত সময়, ইতিমধ্যে সঠিক সময় পার হয়ে গেছে, আর দেরি করা চলে না, দেরি করলেই আমাদের বিরাট একটা মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যেতে পারে। সেজন্যই এই ধরনের বাক্যের গুরুত্ব বোঝাতে ইংরেজি গ্রামারে সাবজেক্টের পরপর মূল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করার রীতি চলে আসছে। তাহলে চলো আমরা এখন অ্যাক্টিভিটিগুলো পূরণ করি। ইট ইজ হাই টাইম উই পারচেসড ক্যাটল ফর ঈদুল আজহা। ঈদুল আজহার জন্য গবাদি পশু ক্রয় করার এখনই উপযুক্ত সময়, কারণ আর 1 দিন 2 দিন দেরি করলে ঈদে কুরবানি করা যাবে না। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। আমাদের বাড়ি যাওয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই ডিসকাসড দ্য ম্যাটার। বিষয়টি আলোচনা করার এখনই উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বুঝলে? ইট ইজ হাই টাইমের পরে সবসময় যদি সাবজেক্ট উল্লেখ থাকে, সাবজেক্ট উল্লেখ থাকলেই তোমার কাজ হবে মূল ভার্বের একটি উপযুক্ত পাস্ট ফর্ম দিয়ে দেওয়া। যেমন পারচেজ ক্রয় করা বা কেনা, এর পাস্ট ফর্ম পারচেজড। চেঞ্জড, চেঞ্জের পাস্ট ফর্ম চেঞ্জড। গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। ডিসকাস বা আলোচনা করা, এর পাস্ট ফর্ম হলো ডিসকাসড। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি, প্রথম অংশে আছে ইট ইজ, পরে আছে সাবজেক্ট দিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সেন্টেন্সটির টেন্সের পরিচয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সেন্টেন্সটির টেন্সের পরিবর্তন হলো ইহা সিম্পল প্রেজেন্ট টেন্স। যদিও ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু তার টেন্সের পরিচিতি হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদেরকে একটু আগে বলেছিলাম ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের বাক্যের মধ্যে গভর্নমেন্ট দিয়ে বাক্যগুলো থাকে, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পরীক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। তো শুধু গভর্নমেন্ট দিয়ে যে ধরনের বাক্যগুলো পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, আমি সেগুলোর তোমাদেরকে কিছু টেবিলে কাজ দেখাবো এখন। আর এভাবে আমাদের অনেকগুলো এক্সাম্পল, এক্সারসাইজ, অ্যাক্টিভিটি তোমাদের করানো হচ্ছে যেন তোমরা বেশি করে মনে রাখতে পারো, কারণ এক্সাম্পলগুলো মানুষের মনে থাকে বেশি আর অ্যাক্টিভিটিগুলো শিক্ষার্থীদের মনে থাকে বেশি। চলো তাহলে আমরা কিছু গভর্নমেন্ট দেওয়া বাক্য অ্যাক্টিভিটি হিসেবে করি টেবিলে। ডিয়ার লার্নার্স, তোমরা দেখো এখানে একটি সেন্টেন্স আসছে, ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট টুক মেজার্স টু স্টপ রিভার এরোশন। এখনই উপযুক্ত সময় সরকারের, টেক ভার্বের পাস্ট ফর্ম হলো টুক, এখান থেকে আমাকে পূরণ করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট, সরকারের এখনই উপযুক্ত সময়, টেকের পাস্ট ফর্ম নিতে হবে টুক, টুক মেজার্স টু স্টপ রিভার এরোশন। রিভার এরোশন অর্থ হলো নদী ভাঙ্গন। এই যে এখন বন্যার সময় প্রচুর নদী ভাঙ্গনের ছবি আমরা দেখতেছি টেলিভিশনে, সংবাদে, খুবই ভয়ঙ্কর চিত্র। তাহলে এই যে নদী ভাঙ্গন থামানোর জন্য উপায় অবলম্বনের বা উপায় গ্রহণের এখনই উপযুক্ত সময়, আর একটুও দেরি করা চলে না। গভর্নমেন্টের আমরা প্রথম সেন্টেন্স করলাম, তারপরে সেন্টেন্স, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যারেস্টেড অল দ্য
করাপ্টস অফ দ্য কান্ট্রি। দেশের সকল দুর্নীতিবাজদের গ্রেফতার করার সরকারের এখনই উপযুক্ত সময়, আর একটু দেরি করা উচিত নয়। তাহলে উপযুক্ত সময় কেমন উপযুক্ত সময়? যে ইতিমধ্যে কাজটি করার সঠিক সময় পেরিয়ে যাচ্ছে, আর দেরি করা চলে না, অতএব এখনই কাজটি করতে হবে, এরকম ধারণা বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এখনই সরকারের উপযুক্ত সময়, অ্যারেস্টেড অল দ্য করাপ্টস, সকল দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা, অফ দ্য কান্ট্রি, দেশের। থার্ড সেন্টেন্স, ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট টুক প্রপার স্টেপস এগেনস্ট করাপশনস, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার সরকারের এখনই উপযুক্ত সময়। আবারও বলছি, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার সরকারের এখনই উপযুক্ত সময়। It is high time the government took special measures to stop bribery. ব্রাইবারি হলো ঘুষ, এই যে ঘুষ লেনদেন করা, একে বলা হয় ব্রাইবারি। ঘুষ লেনদেন বন্ধ করার বিশেষ উপায় গ্রহণ করার সরকারের এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, সরকারের এখনই উপযুক্ত সময়, টুক স্পেশাল মেজার্স, বিশেষ উপায় অবলম্বন করা, টু স্টপ ব্রাইবারি, ঘুষ লেনদেন বন্ধ করার। তোমরা শিক্ষার্থীরা এই যে গভর্নমেন্টের সেন্টেন্সগুলো আছে পজ করে বারবার প্র্যাকটিস করবে, এ ধরনের বাক্যের আধিক্য বেশি পরীক্ষার প্রশ্নপত্রে। It is high time the government took steps against food adulteration. Food adulteration শব্দের অর্থ হলো খাদ্যে ভেজাল। এই যে বিভিন্ন ফলের মধ্যে কার্বাইড দিয়ে পাকাচ্ছে, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে কাঁচা কাঁচা ফলগুলোকে পাকিয়ে আমাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেছে, বিভিন্ন রকমের মশলার ভিতরে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল। এই যাবতীয় ভেজাল প্রক্রিয়াটাই খাদ্যদ্রব্যের, এটাকে বলা হয় ফুড অ্যাডাল্টারেশন। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য এখনই উপযুক্ত সময়, টুক, টেকের পাস্ট ফর্ম, টুক স্টেপস, পদক্ষেপ গ্রহণ করার, এগেনস্ট অর্থ হলো বিরুদ্ধে, এগেনস্ট ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজালের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সরকারের এখনই উপযুক্ত সময়। ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। এরপর আসছে ইট ইজ হাই টাইম স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের নিয়ে, তোমাদের জন্য এখন উপযুক্ত সময়, স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ শুরু করে দেওয়ার ছাত্রছাত্রীদের এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম পিপল, জনগণের জন্য এখনই উপযুক্ত সময়, স্টেইড হোম, বাড়িতে থাকা, ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন, মহামারীর এই অবস্থার মধ্যে জনগণের বাড়িতে থাকার এখনই উপযুক্ত সময়। চলো আমরা বোর্ডে দেখি। সচরাচর যে সেন্টেন্সগুলো পরীক্ষার প্রশ্নপত্রে থাকে ইদানিংকালের, তার কয়েকটি নমুনা আমি তোমাদেরকে একটু ব্যানারের মাধ্যমেও দেখাচ্ছি, খেয়াল করবে। ইট ইজ হাই টাইম উই, আমাদের জন্য এখনই উপযুক্ত সময়। উই অ্যাপিয়ার্ড ফর এক্সাম, পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা দেওয়া ইংরেজি হলো অ্যাপিয়ার ফর এক্সাম, পরীক্ষা দেওয়া। তো আমি আগেই বলেছি যে সাবজেক্ট যদি মেনশন থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে ইট ইজ হাই টাইমের রুলে। সেই হিসাবে অ্যাপিয়ারের পাস্ট ফর্ম হলো অ্যাপিয়ার্ড। ইট ইজ হাই টাইম উই অ্যাপিয়ার্ড ফর এক্সাম, পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের অনেকেরই অনেক বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো পরিবর্তন করার আমাদের এখনই উপযুক্ত সময়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? উই এর সাথে চেঞ্জড। ইট ইজ হাই টাইম
উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। নেক্সট, ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। কাজটি শেষ করার, সম্পন্ন করার আমাদের এখনই উপযুক্ত সময়। যেমন পদ্মা সেতুর কাজ হচ্ছে, তাহলে কাজটা শেষ করার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক। ইট ইজ হাই টাইম দে স্টুড এগেনস্ট দ্য টেরোরিস্টস। টেরোরিস্ট হলো সন্ত্রাসী, এটা প্লুরাল নাম্বারে আছে টেরোরিস্টস। সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর তাদের এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম দে স্টুড এগেনস্ট দ্য টেরোরিস্টস। এই স্টুড হলো স্ট্যান্ড ভার্বের পাস্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ক্লাস এবং একজন স্যারের পরিশ্রম তখনই সার্থক হয় যখন স্যারের এই পরিশ্রমগুলো শিক্ষার্থীরা অনেক চেষ্টা সাধনা অধ্যবসায় করে শুদ্ধভাবে চর্চা করে অনুশীলন করে সঠিকভাবে উত্তর করতে পারে। তো এরকম ইট ইজ হাই টাইমের অনেক অনেক সেন্টেন্স আরও প্র্যাকটিস করতে পারবে। তোমাদের মৌলিকত্বটা আমি দিয়ে দিলাম যে ইট ইজ টাইমের এ ধরনের বাক্যের 3 ধরনের প্রকাশভঙ্গি থাকে প্রশ্নে। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম উই অথবা ইট ইজ টাইম দে, এই 3 ভাবে থাকে। আর ইট ইজ হাই টাইমের বাক্যগুলো কিভাবে করতে হয় ভার্বে পাস্ট ফর্ম দিয়ে অনেক অনেক সেন্টেন্সের আমরা প্র্যাকটিস করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক এই কমপ্লিটিং সেন্টেন্সের, সেটি হলো প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। এটাকে আমরা টেবিল ওয়ার্কের মাধ্যমে চলো আমরা শিখে নেই। আমি টেবিলে শেখাচ্ছি, চলো আমরা এখন টেবিলে যাই। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের বিষয় নিয়ে পড়ছি। আমরা লক্ষ্য করি ইংরেজি গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্সের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আরেকটি বিষয় হলো প্রোভাইডেড। লক্ষ্য করো, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এই 3 ভাবে কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন থাকতে পারে। আমরা আগেই বলেছি কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা প্রশ্নে থাকবে সেটা সেন্টেন্সের একটি পার্ট, তার মানে সেন্টেন্স পার্ট। সেন্টেন্স পার্টটার বৈশিষ্ট্য কিভাবে আসবে আমরা একটু আলোচনা করি। মেন ক্লজ থাকবে প্রথমে, তারপরে থাকবে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট। শেষের অংশটাতে থাকবে একটি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের শর্ত পূরণ করতে হবে, তাহলে প্রথমে মেন ক্লজ, মাঝখানে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, প্রশ্নে যেটা থাকবে সেটাই, এবং সবশেষে আমাদের যোগ করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের ব্যাপারে আমি বলে দিলাম, এবং এবার বলতে হচ্ছে আমাকে টেন্সের ব্যাপারটি। মেন ক্লজটা সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সে, তারপরে প্রোভাইডেড দেওয়া থাকবে, তারপরে গ্যাপ থাকবে। আমরা জানি প্রোভাইডেডের বাক্যের অংশটা পূরণ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অপরিহার্য। আমরা যে টেন্স ব্যবহার করে সাবঅর্ডিনেট ক্লজটি পূরণ করব তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংলিশ গ্রামারে ফিউচার ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের একটি সুসম্পর্ক সর্বদাই বিদ্যমান থাকে। এখন কিছু সেন্টেন্সের আমরা প্র্যাকটিস করি। হি উইল ল্যান্ড ইউ দ্য মানি প্রোভাইডেড। এখানে আছে প্রথম অংশ মেইন ক্লজ, হি উইল ল্যান্ড ইউ, তিনি তোমাকে ধার দিতে পারেন, অথবা উইল না দিলে ক্যান দিতে পারে, হি ক্যান ল্যান্ড ইউ দ্য মানি, তিনি তোমাকে টাকাটি ধার দিতে পারেন, প্রোভাইডেড যদি। এখন আমরা একটা পূরণ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
ইউ রিপে, ইউ আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ পূরণ করছি, ইউ রিপে, আর ই পি এ ওয়াই, ইউ রিপে ইট, ওই মানিটার প্রনাউন হলো ইট। তুমি পরিশোধ করো এটা ইন টাইম, ইন টাইম, TIME। সেন্টেন্সটির অর্থ দাঁড়ালো হি ক্যান ল্যান্ড ইউ দ্য মানি প্রোভাইডেড ইউ রিপে ইট ইন টাইম। তিনি তোমাকে টাকাটা ধার দিতে পারেন যদি তুমি এটা ঠিক সময়ে পরিশোধ করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রোভাইডেডের অর্থ তোমাদের নিশ্চয়ই জানা আছে। প্রোভাইডেড অর্থ হলো যদি। এই যে প্রোভাইডেড সবসময় একটি যদি অর্থ প্রকাশ করে। ইংরেজিতে ইফ, ইফ বা যদি অর্থ প্রকাশ করে প্রোভাইডেড, কিংবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, এই তিনটার যে কোনো একটা থাকবে, অর্থ একই, সেটি হলো যদি। ইংরেজিতে আমরা ইফের অনুরূপ কল্পনা করব। আমরা এক্সারসাইজের প্রথম সেন্টেন্সটি সম্পন্ন করলাম। এবার দ্বিতীয় সেন্টেন্স, আই শ্যাল ভিজিট ইউর হাউস প্রোভাইডেড। আমি তোমার বাড়িতে বেড়াতে যেতে পারি যদি। তাহলে যদির পরে আমরা অংশটা পূরণ করি, ফাদার, FATHER, ফাদার অ্যালাউস মি, ALLOWS, ফাদার অ্যালাউস মি, যদি বাবা আমায় অনুমতি দেন। লক্ষ্য করো, আই শ্যাল ভিজিট ইউর হাউস, আমি তোমার বাড়ি বেড়াতে যেতে পারি বা বেড়াতে যাব। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট এবং এর প্রোভাইডেডের পরবর্তী অংশটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ফাদার অ্যালাউস মি, অ্যালাউ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে এস বাই এস যুগে এই অংশটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। থার্ড অ্যাক্টিভিটিতে আমরা একটা সেন্টেন্স পাই, দ্য ক্লাস উইল বি হেল্ড প্রোভাইডেড দ্যাট। ক্লাসটি সম্পন্ন হবে যদি। প্রোভাইডেড দ্যাট অর্থ প্রকাশ করে যদি। দ্য রেসপেক্টিভ আমরা পূরণ করি সাবঅর্ডিনেট অংশ, দ্য রেসপেক্টিভ, RESPECTIVE, রেসপেক্টিভ টিচার, TEACHER, রেসপেক্টিভ টিচার is present, PRESENT, present in the school, SCHOOL। সেন্টেন্সটি সম্পন্ন হবে এইভাবে, দি ক্লাস উইল বি হেল্ড প্রোভাইডেড দ্যাট দি রেসপেক্টিভ টিচার ইজ প্রেজেন্ট ইন দ্য স্কুল। ক্লাসটি হবে কিংবা অনুষ্ঠিত হইবে যদি সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকেন। এখানেও দি ক্লাস উইল বি হেল্ড, ফিউচার ইনডিফিনিট, প্রোভাইডেড দ্যাট, এর পরের অংশ আসলো দি রেসপেক্টিভ টিচার ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, দি রেসপেক্টিভ টিচার সাবজেক্ট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টেট ভার্ব, প্রেজেন্ট ইন দ্য স্কুল, বিদ্যালয়ে উপস্থিত থাকেন। The class will be held provided that the respective teacher is present in the school। এভাবে provided that এর বাক্যগুলো দিয়ে সম্পন্ন করতে হয় ইনকমপ্লিট সেন্টেন্সের প্রশ্নের উত্তরগুলো। আমরা সবসময় মনে রাখব যে তিনটি জিনিস কাজ করে। প্রথমে হলো যে মেন ক্লজ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, এর সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ। আর অবশ্যই টেন্সের ব্যাপারে খেয়াল রাখতে হবে, মেন ক্লজটি থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সে আর সাবঅর্ডিনেট ক্লজটি থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা আরও দুটি সেন্টেন্সের কাজ করে দেখতে পারি। অ্যাক্টিভিটি নিয়ে আসি, দেখো এবার অ্যাক্টিভিটিতে
সেন্টেন্সের অংশ সাবঅর্ডিনেট ক্লজটা আছে পরে, প্রোভাইডেড দ্যাটের পরে, তার মানে আমাদেরকে পূরণ করতে হবে মেন ক্লজের অংশটুকু, প্রথম অংশটুকু। তো সাধারণত এইভাবে প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা একটু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমরা মনে রাখবে প্রোভাইডেড অর্থ হলো যদি, আর এই যদির পরের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাকে পূরণ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। অবশ্যই অর্থের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে। দি ওয়েদার ইজ গুড, আবহাওয়া ভালো। যদি আবহাওয়া ভালো থাকে, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। প্রথমেই গ্যাপ, মনে রাখবো গ্যাপে কখনো একটি শব্দ দিয়ে পূরণ করা যাবে না, তাহলে সেটা গ্যাপ ফিলিং হবে, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা হবে না। প্রোভাইডেড, গ্যাপের পরে আছে প্রোভাইডেড দ্যাট দি ওয়েদার ইজ গুড। এই সেন্টেন্সটির অর্থ কি হতে পারে আমরা একটু অনুমান করি। প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কি হতে পারে? উই শ্যাল গো আউট, অথবা আই শ্যাল গো আউট, অথবা দে উইল গো আউট। তারা বাইরে বের হবে। আবহাওয়া ভালো থাকলেই বাইরে বের হওয়া যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ বের হয় না ঘর থেকে। তাহলে আমরা প্রথমেই দিই উই শ্যাল গো আউট। উই শ্যাল গো আউট। উই শ্যাল গো আউট প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। আমরা বাইরে বের হব যদি আবহাওয়া ভালো থাকে। আমরা সর্বশেষ বাক্যটি চর্চা করে দেখি। প্রথমে আবারও গ্যাপ আছে, তারপরে আছে প্রোভাইডেড দ্যাট ইউ কাম। এর অর্থ দাঁড়ায় যদি তুমি আসো। যদি তুমি আসো তাহলে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে কোনো একটা পার্টিতে যোগ দেওয়ার ব্যাপারে, হতে পারে কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে, অথবা আমি তাদের বাড়িতে যাব, এরকম কিছু। তাহলে আমি কল্পনা করি যে আমি যোগ দেব পার্টিতে। ফিউচার ইনডিফিনিট করতে হবে প্রোভাইডেড দ্যাটের রুল অনুযায়ী। সেন্টেন্সটা আমরা উত্তর করা শুরু করছি। আই শ্যাল অ্যাটেন্ড, ATTEND, I shall attend the party, PARTY, party. I shall attend the party provided that you come. I shall attend the party, আমি পার্টিতে যোগ দেব। এখানে একটু জায়গা আছে, আমরা দিয়ে দিই ইন টাইম, ঠিক সময়ে। সুন্দর লাগছে। আই শ্যাল অ্যাটেন্ড দ্য পার্টি ইন টাইম, আমি ঠিক সময়ে পার্টিতে যোগদান করব। প্রোভাইডেড দ্যাট ইউ কাম, যদি তুমি আসো। কি সুন্দরভাবে অর্থটা মিলে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রোভাইডেড থাকলেই আমরা ঘাবড়ে যাব না একটুও, কারণ আমরা এর রুলটা ভালোভাবে শিখে গেছি। কি জিনিস? প্রোভাইডেড দ্যাটের রুলে প্রথম অংশে সেটা গ্যাপ থাকুক আর সেন্টেন্স দিয়ে দিক, সেখানে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে, অথবা মডাল যোগ করে কোনো একটা প্রেজেন্ট টেন্স থাকবে। তবে সাধারণত ফিউচার ইনডিফিনিটের বাক্যই বেশি থাকে। মাঝখানে থাকে প্রোভাইডেড দ্যাট, আর এর শেষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তো এই ছিল আমাদের আজকের প্রোভাইডেড দ্যাট এর বিশেষ রুল। ধন্যবাদ। এতক্ষণ ডিয়ার লার্নার্স, তোমরা আমার সাথে ছিলে। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ দুইটি রুল নিয়ে আলোচনা করলাম। একটি হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আরেকটি হলো প্রোভাইডেড দ্যাট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা প্রোভাইডেড দ্যাট, এই দুইটা রুল থেকে তোমরা কি শিখলে, কতটুকু শিখলে, তা প্লিজ আমাদেরকে তোমরা কমেন্টে লিখে জানাবে। আমি আবারও বলছি, এই ক্লাসটি তোমাদের কাছে যদি উপভোগ্য হয়, যারা নতুন আসছো, নতুন করছো, তোমরা আমার এই চ্যানেলটি গ্রামার এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ক্লাসটা পছন্দ করেছো তারা লাইক দিবে, প্লিজ মিস করবে না, তারা লাইক দিবে। আর তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় দিবে।
আমরা চাই তোমাদের একটি সুন্দর রেজাল্ট। অ্যানুয়াল এক্সাম এবং সামনে যারা আছে প্রি টেস্ট, টেস্ট এক্সাম দিবে এবং ফাইনাল পরীক্ষা দিবে, সকলের জন্য শুভকামনা থাকলো। এবং তোমরা বাড়িতে বসে এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করে নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করে নাও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।